তোমাদের সকলকে আজকের আমাদের ইংলিশ লেকচার 6-এ স্বাগত জানাচ্ছি। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইংলিশ লেকচার 6-এ। তোমরা খুব দ্রুত লেকচার শিটটা হাতে নাও। লেকচার শিটটা আমাদের এখানে তোমরা দেখতেও পারবে। লেকচার শিটটা তোমরা হাতে নাও। আমরা খুব দ্রুত এই ক্লাস শুরু করছি। যেহেতু আমরা তোমাদেরকে এই ক্লাসটা আজকে পাবলিকলি দিচ্ছি, পাবলিক গ্রুপে দিচ্ছি, তোমরা আজকে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দাও। তোমরা এই ভিডিওটা আমাদের আজকে শেয়ার করে দাও। খুব দ্রুতই আমরা ক্লাস শুরু করছি। ডিয়ার্স, তোমরা আমাদের লাইভটা শেয়ার করে দাও প্লিজ। তোমাদের সকলকে আজকের আমাদের ক্লাস শুরু করছি। ওকে, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও ডিয়ার্স। তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের ক্লাসটা এখনই শুরু হচ্ছে, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। রিদি ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। সাবিনা সুবর্ণা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাবিনা। ওয়ালাইকুম আসসালাম মাওয়া, জান্নাতুল মাওয়া। আহমেদ সোহান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নীল কাব্য, বাহ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা আমাদের লাইভটা আজকে শেয়ার করে দাও। আজকে তোমাদের সুবিধার জন্য আজকে আমরা পাবলিকলি দিচ্ছি ক্লাসটা। যেহেতু আমরা ক্লাসটা পাবলিকলি দিচ্ছি, তোমরা আমাদের ক্লাসটা শেয়ার করে দাও। তোমার সব ফ্রেন্ডসটা মিলে আজকে ক্লাসটা করো। জিয়াদ ভাইয়ের ক্লাসটা অনেক ইফেক্টিভ একটা ক্লাস হবে আজকে। সো সবাই মিলে ক্লাসটা করো, ক্লাসটা শেয়ার করে দাও। শেয়ার করে দিলে সবাই মিলে একসাথে পড়তে ভালো লাগবে, পড়াতেও ভালো লাগবে। আমরা 2-1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকে আমাদের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট। আজকে আমাদের ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্ব আলোচনা করব, জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল আলোচনা করব, ভার্ব অর্থাৎ ভার্বের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ভার্বের বিভিন্ন ক্লাসিফিকেশন। ওকে, তোমাদের পড়ালেখা কেমন চলছে বলো? তোমাদের সবার পড়ালেখা কেমন চলছে বলো? তোমাদের সবার পড়ালেখা কেমন চলছে বলো? তোমাদের পড়ালেখা কেমন চলছে আমাকে জানাও। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, আমরা ক্লাস শুরুর আগেই। চাঁদনি, ওয়ালাইকুম আসসালাম। তানভীর, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নূপুর, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করছি তোমরা ভালো আছো, শারীরিকভাবে সুস্থ আছো, মানসিকভাবে তোমরা ডিপ্রেশনে নাই এবং তোমাদের পড়ালেখা অনেক ভালো চলছে। আমি খুব বেশি অনলাইনে আসি না, এজন্য তোমরা আমাকে খুব বেশি দেখতে পারো না, কারণ আমি অফলাইনে এত বেশি ব্যস্ত থাকি, এত বেশি ক্লাস থাকে যে অনলাইনে আমি আসার সুযোগ পাই না। যেমন এতক্ষণ আমি বেইলি রোডে পড়িয়ে আসলাম। বেইলি রোডে 6:30টায় শেষ করেছি, 7টায় তোমাদের এখানে ক্লাস নিতে আসছি। শানভি, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সবাইকে। সাখাওয়াত রানা, আমার স্টাডি অনেক বাজে হচ্ছে ভাইয়া। কেন বাজে হচ্ছে? প্রথমত তোমরা অ্যাডমিশন স্টুডেন্টস, স্রষ্টার প্রতি বিশ্বাস রাখবে। মাসুম বিল্লাহ, একটুও ভালো না। কেন ভালো না? প্রথমত স্রষ্টার প্রতি বিশ্বাস রাখবে। সর্বপ্রথম স্রষ্টার প্রতি বিশ্বাস রাখবে। নিজেকে বিশ্বাস করার মাধ্যমে নিজের প্রতি সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করবে। একসাথে তুমি নিজের প্রতি বিশ্বাস স্থাপন করবে যে তুমি পারবে, এবং স্রষ্টার প্রতি বিশ্বাস করবে যে তুমি চেষ্টা করলে স্রষ্টা তোমাকে দিবেন। তাহলে তুমি কেন ডিপ্রেশনে যাবে বলো? কখনোই তুমি ডিপ্রেশনে যাবে না। রুমা, আমি ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। তোমরা লাইভটা একটু শেয়ার করে দাও ডিয়ার্স। তোমরা লাইভটা একটু শেয়ার করে দাও।
ভাইয়া এক এক সাবজেক্টে কয়টা করে ক্লাস টোটাল? এক এক সাবজেক্টে আমাদের 10 থেকে 12টা প্লাস ক্লাস সম্ভবত। আমি তো সবগুলো বলতে পারবো না ভাইয়া, আমি তো ইংলিশেরটা বলতে পারবো। এটা তুমি অফিস থেকে জেনে নিলে সবচেয়ে ভালো হবে। কবিয়াল নূর, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সাকিব, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাকিবের কথা শুনে মনে হচ্ছে তুই আমার স্টুডেন্ট নাকি সাকিব? মনে হচ্ছে স্টুডেন্ট। আমি যাকে বেশি ভালোবাসি তাকে কিন্তু আমি তুই করে বলি, তো সেজন্য বললাম। আমি সাধারণত স্টুডেন্টদের তুই করে বলি, তোমরা জানো, সেজন্য কিন্তু তুই করে বললাম। ওকে, চলো আমরা ক্লাসটা শুরু করি। সাকিব, জি হ্যাঁ আমি বুঝতে পেরেছি। চলো আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমাদের লেকচার নাম্বার 6। তার মানে আমাদের প্রায় অলমোস্ট 50% লেকচার চলে গেছে আমাদের। আজকে লেকচার নাম্বার 6। তোমাদের সবার সাথে আমার দেখা হয় না, কারণ আমি খুব বেশি শিডিউল সব ব্যাচে দিতে পারি না, এটাই স্বাভাবিক। তো তোমরা যারা ফার্ম গেটে আছো তোমাদের সাথে আমার দেখা হয়, তাও আমি সব ব্যাচে দিতে পারি না। যতগুলো ব্যাচে দেখা হয় আলহামদুলিল্লাহ তোমাদের সাথে ভালো সময় কাটে আমার। আজকে তোমরা সবাই মিলে একসাথে জিয়াদ ভাইয়ের ক্লাস করবে, সো আমিও লাকি, তোমরাও লাকি। ভার্ব অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, ইনফিনিটিভ, জেরান্ট অ্যান্ড পার্টিসিপল, রাইট ফর্ম ভার্ব, এই তিনটা হলো মোট আমাদের আজকের টপিক। চলো ভার্ব কিভাবে আসলো একটু আমরা দেখি। প্রথমত ভার্ব হলো দুই প্রকার, একটা হলো ফাইনাইট ভার্ব, একটা হলো নন ফাইনাইট ভার্ব। আমি যে ক্লাসিফিকেশনটা বলি যেভাবে, ভার্ব হলো দুই প্রকার, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, একটা হলো ট্রানজিটিভ ভার্ব আর একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। এখন আসো অক্সিলারি ভার্বে। অক্সিলারি ভার্ব দুই প্রকার, একটা হলো প্রাইমারি অক্সিলারি। এই ক্লাসিফিকেশন কিন্তু অনেক অনেক ভাগ আমার করা, আমি পড়ানোর সুবিধার্থে অনেক অনেক ভাগ করেছি। সো তোমরা গ্রামারের সাথে এগুলোর ক্লাসিফিকেশন মিলাবে না, কারণ কখনোই পরীক্ষা আসবে না যে অক্সিলারি ভার্ব কয় প্রকার। সো এটা তোমার বোঝার সুবিধার্থে আমি আলাদা করেছি। অনেকগুলো সো মিলবে তোমার গ্রামারের সাথে, অনেকগুলো মিলবে না। যেগুলো মিলবে না সেটা নিয়ে ওরিড হওয়ার তোমাদের কিছুই নাই। ওকে, অক্সিলারি ভার্বে ছিলাম। অক্সিলারি ভার্ব দুই প্রকার, একটা প্রাইমারি অক্সিলারি, একটা মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো বি ভার্ব, একটা হলো ডু ভার্ব আর একটা হলো হ্যাভ ভার্ব। আর মডাল অক্সিলারি ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সিম্পল মডাল, একটা হলো সেমি মডাল আর একটা হলো পেরিফেরিস্টিক মডাল। ওকে, বা ফ্যারেজাল মডাল। তুমি পেরিফেরিস্টিক মডালকে ফ্যারেজাল মডাল বলতে পারো। এর বাইরে আরো দুইটা ভার্ব আমাদেরকে পড়তে হবে। সরি, এখন নন ফাইনাইট ভার্বের নিয়ে আলোচনা করি। চলো, নন ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা হলো তিন প্রকার, একটা হলো জেরান্ড, একটা হলো ইনফিনিটিভ আর একটা হলো পার্টিসিপল। ইনফিনিটিভ আবার বিভিন্ন রকম হয়, যেমন সিম্পল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, প্রোগ্রেসিভ ইনফিনিটিভ, প্যাসিভ ইনফিনিটিভ। জেরান্ডের কোনো ভার্ব টাগ নাই, জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ওটা নাউনের কাজ করে। আর পার্টিসিপল হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এর বাইরে আমি 25টা ভার্ব বলেছি সম্ভবত, আর এর বাইরে দুইটা, আমি যদি এর মধ্যে কোনোটা মিসিং না করে থাকি, এর বাইরে আর দুইটা ভার্ব আমাদের পড়তে হবে। একটা হলো কজেটিভ ভার্ব আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব অথবা কপুলেটিভ ভার্ব অথবা কপুলা, একই কথা, লিঙ্কিং বা কপুলেটিভ বা কপুলা। এই মোট অলমোস্ট 27 ভার্বস আমাদেরকে পড়তে হবে। এর মধ্য থেকে যেগুলো আমাদের এডমিশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলোই তোমাদের এখানে দেওয়া আছে, এগুলো আমরা আজকে পড়বো। আচ্ছা, সর্বপ্রথম তোমরা এখান থেকে তোমরা দুইটা কথা মনে রাখবে। একটা কথা হলো, সর্বপ্রথম তোমরা দুইটা কথা মনে রাখবে। একটা হলো মনে রাখবে যে ওকে, মনে রাখবে যে অক্সিলারি ভার্ব হলো 12টি। লেখো, অক্সিলারি ভার্ব হলো 12টি। কুইকলি লেখো, অক্সিলারি ভার্ব হলো 12টি। লেখো, অক্সিলারি ভার্ব হলো 12টি।
লেখো অক্সিলারি ভার্ব হলো 12টি। লেখো অক্সিলারি ভার্ব হলো 12টি এবং প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে 14টি। এই অক্সিলারি বানানটা কিন্তু তোমার পরীক্ষা আসবে। AUXILIARY অক্সিলারি, লেখো 14টি। তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে 12টি আর প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে 14টি। লেখো অক্সিলারি ভার্ব হচ্ছে 12টি এবং প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে 14টি। লেখো অক্সিলারি ভার্ব হচ্ছে 12টি এবং প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে 14টি। লেখো অক্সিলারি ভার্ব হচ্ছে 12টি, প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে 14টি। রিদি সব সুযোগ ফার্মগেট পাবে? না না না, ব্যাপারটা এরকম না। তোমরা যথেষ্ট ভালো ক্লাস পাচ্ছ, যথেষ্ট সুযোগ সুবিধা পাচ্ছ ডিয়ার, তোমরা কখনোই অবহেলিত না, তোমরা কখনোই অবহেলিত না। দেখো আমার ক্লাসগুলো পাওয়াটা একটু রেয়ার হয়, কারণ আমি খুব বেশি শিডিউল দিতে পারি না, এজন্য আমার ক্লাসগুলো পাওয়া রেয়ার হয়। এটা সব জায়গার জন্যই ভাইয়া। সো কারণ আমার ক্লাস সবাই চায় এবং আমার ক্লাস সবাই চাওয়ার কারণে আমার ক্লাসটা একটু রেয়ার হয়। তোমরা কখনোই খারাপ সার্ভিস পাচ্ছ না। এই যে তোমরা ভাইয়ার ক্লাস করছো এখন, তাহলে এটা কি তুমি থ্যাঙ্কস দিবে না? এটা তো এখন তোমার থ্যাঙ্কস দিতে হবে, তাই না? তাহলে এটা তুমি থ্যাঙ্কস দিয়ে দাও, তাহলেই তো হলো, তাহলে তো তোমার হিসাব মিলে গেল। তো তুমি কেন অবহেলিত বলো? কখনোই অবহেলিত না। এই যে তুমি ভাইয়ের ক্লাস করছো। ওকে, লেখো অক্সিলারি ভার্ব হলো 12টি, প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে 14টি। এই অক্সিলারি ভার্ব 12টি, এটা ইসলামী বিশ্ববিদ্যালয় বি ইউনিট, তোমরা নাম শুনেছো, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বি ইউনিট 15-16 সেশনের কোশ্চেন ছিল। এবং প্রাইমারি অক্সিলারি ভার্ব 14টি, এটা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর সম্ভবত বি ইউনিট 9-10 সেশনের কোশ্চেন ছিল। তার মানে এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের নার্সিং এর জন্য বলো, মেডিকেলের জন্য বলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বলো, মোস্ট ইম্পর্টেন্ট। এবং স্টুডেন্টরা কিন্তু সবচেয়ে বেশি এই দুইটা ভুল করে, ওরা জানে না অ্যাকচুয়াল কোয়ান্টিটি কোনটা। অক্সিলারি ভার্ব হচ্ছে 12টি আর প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে 14টি। এটা টানা মুখস্থ করে ফেলবা। ওকে, তার মানে অক্সিলারি ভার্ব হচ্ছে 12টি আর প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে 14টি। ওকে, এরপর লেখো ওকে, তোমরা একটু লেকচার শিটে যাও। তোমরা লেকচার শিটে পেজ নাম্বার 2-তে যাও, পেজ নাম্বার 2। তোমরা লেকচার শিট থেকে পেজ নাম্বার 2-তে যাও। তোমরা পেজ নাম্বার 2-তে গেলে দেখবে, আমি যে তোমাদেরকে এখান থেকে দেখাই, তোমরা লেকচার শিটের পেজ নাম্বার 2-তে যাও ডিয়ার্স। পেজ নাম্বার 2-তে দেখবে কাইন্ডস অফ ভার্বস আছে। এখানে ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট। তোমরা ফিনিট বলবে না, দেখো ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। দেখো ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, খেয়াল করো ডিয়ার্স। ফাইনাইট ভার্ব, খেয়াল করো, দেখো ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ওকে, দেখো ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট, এরকম ভাগ করা হয়েছে। যাই হোক, দেখো ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আমি তোমাদের বলেছিলাম ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হলো ট্রানজিটিভ ভার্ব, একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। মনে রাখবে, ট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্বের অবজেক্ট থাকে, ওইটা হলো ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের অবজেক্ট থাকে না, ওটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। দেখো যে ভার্বের অবজেক্ট থাকে ওটাকে বলে ট্রানজিটিভ ভার্ব। দেখো যে ভার্বের অবজেক্ট থাকে ওটাকে বলে ট্রানজিটিভ ভার্ব। দেখো যে ভার্বের অবজেক্ট থাকে ওটাকে বলে ট্রানজিটিভ ভার্ব। দেখো যে ভার্বের অবজেক্ট থাকে ওটাকে বলে ট্রানজিটিভ ভার্ব, এবং যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ খাতায় লেখো যে সাবজেক্ট ও অবজেক্ট হতে পারবে, লেখো সাবজেক্ট ও অবজেক্ট হতে পারবে,
লেখো সাবজেক্ট ও অবজেক্ট হতে পারবে, লেখো শুধুমাত্র নাউন ও প্রোনাউন, লেখো শুধুমাত্র নাউন ও প্রোনাউন, নাউন ও প্রোনাউন। লেখো সাবজেক্ট ও অবজেক্ট হতে পারবে শুধুমাত্র নাউন ও প্রোনাউন, লেখো সাবজেক্ট ও অবজেক্ট হতে পারবে শুধুমাত্র নাউন ও প্রোনাউন, লেখো সাবজেক্ট ও অবজেক্ট হতে পারবে শুধুমাত্র নাউন ও প্রোনাউন, লেখো সাবজেক্ট ও অবজেক্ট হতে পারবে শুধুমাত্র নাউন ও প্রোনাউন। কালকে কি ক্লাস হবে যাত্রাবাড়িতে? ভাইয়া এটা কি টিচারের জানার কথা নাকি অথরিটির জানার কথা ডিয়ার? লেখো সাবজেক্ট ও অবজেক্ট হতে পারবে শুধুমাত্র নাউন ও প্রোনাউন। খাতায় লেখো নাউন ও প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্ট অফ স্পিচ সাবজেক্ট অবজেক্ট হতে পারবে না। লেখো নাউন ও প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্ট অফ স্পিচ, লেখো নাউন ও প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্ট অফ স্পিচ সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট হতে পারবে না। লেখো নাউন ও প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্ট অফ স্পিচ সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট হতে পারবে না। লেখো নাউন ও প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্ট অফ স্পিচ সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট হতে পারবে না। লেখো নাউন ও প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্ট অফ স্পিচ সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট হতে পারবে না। দ্রুত লেখো নাউন ও প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্ট অফ স্পিচ সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট হতে পারবে না। লেখো নাউন ও প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্ট অফ স্পিচ সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট হতে পারবে না। ওকে, খেয়াল করো রহিম প্লেস ফুটবল। খেয়াল করো রহিম প্লেস ফুটবল। দেখো ফুটবল একটা নাউন, তাই না? বলো ফুটবল একটা নাউন না? দেখো ফুটবল একটা নাউন, তার মানে এটা একটা, দেখো ফুটবল একটা নাউন, তার মানে এটা একটা অবজেক্ট। এখানে অবজেক্ট থাকার কারণে এটা হলো একটা ট্রানজিটিভ ভার্ব। দেখো ম্যাঙ্গো একটা নাউন, আমরা জানি ম্যাঙ্গো একটা নাউন, ম্যাঙ্গো নাউন হওয়ার কারণে এটা একটা অবজেক্ট। তো এটা অবজেক্ট হওয়ার কারণে এটা অবজেক্ট হয়ে, এটা নাউন বা প্রোনাউন হওয়ার কারণে অবজেক্ট হয়েছে এবং অবজেক্ট আছে বলে এটা ট্রানজিটিভ ভার্ব। এটা অবজেক্ট হওয়ার কারণে ট্রানজিটিভ ভার্ব। কিন্তু এই পাশে দেখো শি ইজ বিউটিফুল। বলো বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ না? বলো বিউটিফুল একটা কি অ্যাডজেক্টিভ? দেখো আমি তোমাদেরকে বলেছি যে অ্যাডজেক্টিভ কখনোই সাবজেক্ট অবজেক্ট হতে পারবে না। অ্যাডজেক্টিভ কখনোই সাবজেক্ট অবজেক্ট হতে পারবে না। অ্যাডজেক্টিভ কখনোই সাবজেক্ট অবজেক্ট হতে পারবে না। ওকে, অ্যাডজেক্টিভ কখনোই সাবজেক্ট অবজেক্ট হতে পারবে না। আরেকভাবে তোমরা মনে রাখতে পারো, সেটা হলো মনে রাখবে যে সাবজেক্ট ও অবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায়, মনে রাখবে সাবজেক্ট ও অবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায় অথবা একই বস্তুকে, একই জিনিসকে যদি বোঝায়, তাহলে অবজেক্টটা হবে, অবজেক্টটা হলো, অবজেক্টকে বলে কমপ্লিমেন্ট। সাবজেক্ট ও অবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায় তাহলে অবজেক্টটাকে বলে কমপ্লিমেন্ট। সাবজেক্ট ও অবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায় তাহলে অবজেক্ট হবে কমপ্লিমেন্ট। এটা সবসময় মনে রাখবে। ওকে, এরপর দেখো নন ফাইনাইট ভার্ব। খাতায় লেখো নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার। লেখো ইনফিনিটিভ, জেরান্ড আর পার্টিসিপল। খাতায় লেখো নন ফাইনাইট ভার্ব হলো, খাতায় লেখো নন ফাইনাইট ভার্ব হলো 3 প্রকার, ইনফিনিটিভ, জেরান্ড আর পার্টিসিপল। খাতায় লেখো নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার, ইনফিনিটিভ, জেরান্ড আর পার্টিসিপল। দ্রুত খাতায় লেখো নন ফাইনাইট ভার্ব হলো 3 প্রকার, ইনফিনিটিভ, জেরান্ড আর পার্টিসিপল। খাতায় লেখো নন ফাইনাইট ভার্ব হলো 3 প্রকার, ইনফিনিটিভ, জেরান্ড আর পার্টিসিপল। লেখো নন ফাইনাইট ভার্ব হলো 3 প্রকার, ইনফিনিটিভ, জেরান্ড আর পার্টিসিপল। ইনফিনিটিভ, জেরান্ড আর পার্টিসিপল। দেখো ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এটা নাউনের কাজ করে। পার্টিসিপল, দেখো পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। লেখো পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি। লেখো এটা অ্যাডজেক্টিভের কাজ করে। লেখো পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, এটা অ্যাডজেক্টিভের কাজ করে ডিয়ার্স। লেখো ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। লেখো জেরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি, এটা নাউনের কাজ করে। লেখো পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, এটা অ্যাডজেক্টিভের কাজ করে। দ্রুত ওকে, এরপর দেখো ফ্যাক্টিটিভ, কগনেট এগুলো সাধারণত আমাদের তেমন কাজে লাগে না। পজিটিভ ভার্ব তোমাদের এর আগের লেকচারে চলে গেছে, তার মানে তোমরা এর আগের লেকচারে খুব ভালোভাবে পজিটিভ ভার্ব পড়েছো। যারা আমার ক্লাস করেছো আমি সুন্দরভাবে তোমাদেরকে পজিটিভ ভার্বের যে রুলস দিয়েছি ওর বাইরে আর কিছু পড়তে হবে না। এখানে সাধারণত ভার্বটা আনার জন্য এখানে জাস্ট লেখা হয়েছে, তোমাদের পজিটিভ ভার্বের ক্লাস এটা না। এবার দেখো ইনফিনিটিভ অ্যান্ড জেরান্ড। ইনফিনিটিভ অ্যান্ড জেরান্ড,
কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরের ভার্বটি সাধারণত ইনফিনিটিভ হয়, এবং কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরের ভার্বটি সাধারণত জেরান্ড হয়। যেমন তোমরা পেজ নাম্বার 6-এ যাও, পেজ নাম্বার 6 ডিয়ার্স, তোমরা পেজ নাম্বার 6-এ যাও ডিয়ার্স, পেজ নাম্বার 6-এ যাও। পেজ নাম্বার 6-এ দেখো এখানে কিছু ভার্ব দেওয়া আছে। দেখো পেজ নাম্বার 6 একদম নিচে দেখো ভার্বস দ্যাট মেক অনলি ইনফিনিটিভ। দেখো ভার্বস দ্যাট মেক অনলি ইনফিনিটিভ এখানে দেওয়া আছে এগ্রি, আস্ক, ক্লেম, ডিক্লাইন, এক্সপেক্ট, হোপ, ম্যানেজ, প্লেজ, রিফিউজ, স্ট্রাগল, ওয়ান্ট। এই যে ভার্বগুলো দেওয়া আছে মনে রাখবে এই ভার্বগুলোর পরের ভার্বটি সাধারণত ইনফিনিটিভ হয়। লেখো, খাতা লেখো, ভার্বস দ্যাট মেক অনলি ইনফিনিটিভ। পেজ নাম্বার 6-এ যাও, তোমরা পেজ নাম্বার 6-এ চলে যাও। তোমরা পেজ নাম্বার 6-এ চলে যাও, পেজ নাম্বার 6। দেখো পেজ নাম্বার 6-এ এখানে লেখা আছে সাম ইম্পর্টেন্ট রুলস ফর ইনফিনিটিভ অ্যান্ড জেরান্ড। নিচে লেখা আছে ভার্বস দ্যাট টেক অনলি ইনফিনিটিভ। অর্থাৎ এই যে ভার্বগুলো আছে এই সব ভার্বগুলো তুমি একদম টানা মুখস্থ করে ফেলবে। এই ভার্বগুলোর পরের ভার্বটি সাধারণত ইনফিনিটিভ হয়। এই ভার্বগুলোর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে ওইটা সাধারণত ইনফিনিটিভ হয়। অর্থাৎ ওই ভার্বের সাথে তোমার আগে ওই ওয়েটের পরে যদি এখানে একটা ভার্ব আসে, ওয়েটের পরে ধরো এখানে একটা ভার্ব আসছে যে গো, তাহলে গোটা হয়ে যাবে টু গো, ওয়েট টু গো হয়ে যাবে, টেন টু গো, প্রমিস টু লাভ হয়ে যাবে, লাভিং দিলে হবে না, ওয়েটিং দিলে হবে না। ওকে, যেমন সিম টু বাই হবে, বাইং দিলে হবে না, টু বাই হবে। ওকে, মোস্ট ইম্পর্ট্যান্ট এই রুলসটা সুন্দরভাবে দাগিয়ে রাখো। পেজ নাম্বার 6 তোমাদের যদি তোমরা এর বাইরে যদি পড়তে চাও তাহলে ব্যারনস্টাফেল থেকে পড়তে পারো। তোমরা জানো ব্যারনস্টাফেল নামে একটা বই আছে, ব্যারনস্টাফেল পেজ নাম্বার 73-তে এটা দেওয়া আছে। ব্যারনস্টাফেল পেজ নাম্বার 73, 19 এডিশন, পেজ নাম্বার 73, 19 এডিশন পেজ নাম্বার 73-তে, পেজ নাম্বার 73-তে দেওয়া আছে। এই কিছু ওয়ার্ডসগুলো তোমরা এর বাইরে চাইলে এটা মুখস্থ করে ফেলতে পারো। ওখান থেকে আমাদের ম্যাক্সিমাম ওয়ার্ডস নেওয়া হয়েছে। ওখানে লিস্টটা আছে এরকম যে এগ্রি, অ্যাপিয়ার, যেসব ভার্বের পরের ভার্বটি ইনফিনিটিভ হয় অর্থাৎ 2+ ভার্বের বেস ফর্ম হয় ওটা আছে এগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেইল, ফরগেট, হেজিটেট, হোপ, ইন্টেন্ড, লার্ন, ম্যানেজ, মিন, নিড, অফার, প্ল্যান, প্রিপেয়ার, প্রিটেন্ড, প্রমিস, রিফিউজ, সিম, টেন্ট, থ্রেটেন, ওয়েট, ওয়ান্ট। এই ভার্বগুলোর পরের ভার্বটি সাধারণত ইনফিনিটিভ হয়। যেমন ধরো আমরা একটা এক্সাম্পল দেখি। তোমরা পেজ নাম্বার 7-এ চলে যাও ডিয়ার্স, পেজ নাম্বার 7, পেজ নাম্বার 7-এ চলে যাও তোমরা, পেজ নাম্বার 7। তোমরা পেজ নাম্বার 7-এ চলে যাও। দেখো পেজ নাম্বার 7-এ আমাদের এখানে আমরা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলগুলো দেখো, এক্সাম্পলগুলো খেয়াল করো। দেখো আই হোপ টু গো হয়েছে। দেখো হোপ আমার ওই লিস্টে ছিল, তাই না, আমাদের ওই লিস্টে ছিল, হোপ থাকার কারণে টু গো হয়েছে। এখানে যদি তুমি গোয়িং দিতা তাহলে কিন্তু হতো না, এখানে আই হোপ গোয়িং দিলে হতো না। দেখো এখানে গোয়িং দেওয়ার কারণে এটা ইনকারেক্ট হয়েছে, গোয়িং। দেখো প্রমিসড এর পরে টু গো, প্রমিসড এর পরে গোয়িং কিন্তু হবে না, প্রমিসড এর পরে টু গো। দেখো দে এগ্রিড টু সাইন, দেখো এগ্রিড এর পরে টু সাইন ইনফিনিটিভ হয়েছে, এগ্রিড এর পরে সাইনিং কিন্তু আনসার হবে না। ওকে, এরকম প্রত্যেকটা তোমরা আনসার করবে। দেখো এখান থেকে যদি আমরা দেখি তাহলেও সব যতগুলো এক্সাম্পল আছে সব তুমি কারেকশন করতে পারবে। ওকে, তেমন দেখো ডিসলাইক আছে, দেখো ডিসলাইক আছে, তার মানে বলো টু বি চেঞ্জড। দেখো এখানে প্যাসিভ হবে টু বি চেঞ্জড, তার মানে বলো চেঞ্জিং হবে নাকি টু চেঞ্জ হবে, বলো টু চেঞ্জ হবে, তাই না। দেখো এটার প্যাসিভ হবে টু বি চেঞ্জড। ওকে, এভাবে তোমরা আনসার করবে। আচ্ছা সরি, আমি তোমাদেরকে অন্য ওকে ঠিক আছে। এবার দেখো ভার্বস দ্যাট টেক অনলি জেরান্ড, খেয়াল করো ভার্বস দ্যাট টেক অনলি জেরান্ড। দেখো পেজ নাম্বার 7, পেজ নাম্বার 7 একদম নিচের দিকে,
পেজ নাম্বার 7 একদম নিচের দিকে দেখো, নলেজ, অ্যাভয়েড, ডিফার। তোমরা ভার্বগুলো একটু পড়ে ফেলো, তোমরা ভার্বগুলো পড়ে ফেলো ডিয়ার্স, তোমরা ভার্বগুলো পড়ে ফেলো। ওকে, দেখো এখানে অনেকগুলো ভার্ব আছে, তোমরা অ্যাকনলেজটা দাগ দাও, অ্যাভয়েডটা দাগ দাও, ডেফারটা দাগ দাও। ডিসলাইক, এক্সকিউজ, গো। আমরা ডিসলাইকের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, তো ডিসলাইকের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, তোমরা ভার্ব প্লাস আইএনজিটা ওখানে ট্রিট করবে। সো এর আগেরটায় টিচার্স ডিসলাইক, দেখো এই এক্সাম্পলটা উপরে দেওয়া হয়েছে ভুলে, তো টিচার্স ডিসলাইক চেঞ্জিংটা আনসার হবে, টিচার্স ডিসলাইক চেঞ্জিং। তো তোমরা এটা কারেকশন করে নাও, টিচার্স ডিসলাইক চেঞ্জিং হচ্ছে আনসার। ওকে, ডিসলাইকের পরে চেঞ্জিং হয়, এইটা এই লিস্টটার পরে দেওয়া উচিত ছিল, কিন্তু এটা উপরে হয়ে গেছে। যাই হোক, দেখো অ্যাকনলেজ, অ্যাভয়েড, ডেফার, ডিসলাইক, এক্সকিউজ, গো, মেনশন, দেখো অনেকগুলো ভার্ব আছে। এটার পূর্ণাঙ্গ লিস্টটা থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট এখানে দেওয়া আছে। একদম পূর্ণাঙ্গ লিস্টটা হচ্ছে এরকম যে যেসব ভার্বের পরের ভার্বটি জেরান্ড হয়, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হয়, যেমন এডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, পোস্টপোন, প্র্যাকটিস, কোয়েট, রিকল, রিকমেন্ড, রিগ্রেট, রিস্ক, স্টপ, সাজেস্ট, টলারেট, আন্ডারস্ট্যান্ড, অ্যাবান্ডন, বিজি, ডিসকাস, ডিডেস্ট, এক্সকিউজ, এক্সামিন, এম্ফাসাইজ, কন্টেম্পলেট, কন্টিনিউ, ডিজার্ট, ফেন্সি, ফিল লাইক, গিভ আপ, কিপ অন, insist on, involve, imagine, mind, meditate, no good, no use, no harm in, no point in, no difficulty, resist, recall, recollect, remember, shun, shirk, suggest, support, tolerate, worthwhile, mind, do you mind, would you mind। এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। এগুলোর পরে যদি অন্য কোনো ভার্ব আসে তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ হয়। ডিসলাইকটা তেমন ইম্পর্টেন্ট না। এরপরে কিছু কিছু ভার্ব আছে যেগুলো ইম্পর্টেন্ট না, কিছু কিছু ভার্ব আছে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা সবগুলোই টানা মুখস্থ করে ফেলবে, এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি দিবে তোমরা। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভবত 20-21 সেশনে, আমি যদি ভুল না করে থাকি, 20-21 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে একটা কোশ্চেন ছিল, উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ কফি উইথ মি। তাহলে উড ইউ মাইন্ড, মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি হবে, তার মানে হ্যাভিং হচ্ছে আনসার। উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ কফি উইথ মি। যাই হোক, এরপর তোমরা পেজ নাম্বার 9-এ চলে যাও। পেজ নাম্বার 9, তোমরা পেজ নাম্বার 9-এ চলে যাও ডিয়ার্স, তোমরা পেজ নাম্বার 9-এ চলে যাও। পেজ নাম্বার 9-এ চলে যাও, পেজ নাম্বার 9, তোমরা পেজ নাম্বার 9-এ চলে যাও। ভাইয়া একটু আস্তে আস্তে পড়ান। আস্তে আস্তে পড়াবো না ধীরে ধীরে পড়াবো? আচ্ছা ঠিক আছে, ধীরে ধীরে আস্তে আস্তে পড়াবো। সুমাইয়া শোনো, আমাদের তো লেকচার শেষ করতে হবে ভাইয়া, তুমি রিলেট করার ট্রাই করো। ঠিক আছে, ওকে। তোমরা পেজ নাম্বার 9-এ চলে যাও। দেখো জেরান্ড ভার্সেস পার্টিসিপল। মনে রাখবা জেরান্ড নাউনের কাজ করে আর পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। মনে রাখবা জেরান্ড নাউনের কাজ করে আর পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। জেরান্ড নাউনের কাজ করে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। ওকে, অর্থাৎ নাউন হিসেবে যেখানে ভার্ব প্লাস আইএনজি বসবে ওটাকে জেরান্ড বলে, আর ভার্ব অ্যাডজেক্টিভ হিসেবে যেখানে ভার্ব প্লাস আইএনজি বসবে ওখানে ওটা পার্টিসিপলের কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপলের। ওকে ঠিক আছে, তোমরা পেজ নাম্বার 10-এ চলে যাও। পেজ নাম্বার 10-এ কিছু এক্সাম্পল আছে, তোমরা দেখো। এখানে লেখা আছে যে জেরান্ডের অপর নাম নাউন, পার্টিসিপল অপর নাম অ্যাডজেক্টিভ। এই দুইটা কথা মোস্ট ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট একটু পরে বলছি আমি। দেখো রিডিং ইজ এ গুড হ্যাবিট, বলো রিডিং এখানে সাবজেক্ট হিসেবে বসছে না। একটা সেন্টেন্সে সাবজেক্ট হতে পারে শুধুমাত্র নাউন অথবা প্রোনাউন। নাউন আর প্রোনাউন ছাড়া অন্য কেউ ওই সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট হতে পারবে না। তার মানে রিডিং এখানে সাবজেক্ট হিসেবে বসছে, তাই না? তার মানে যেহেতু এখানে রিডিং সাবজেক্ট হিসেবে বসছে, তার মানে এখানে রিডিং হলো একটা জেরান্ড। অর্থাৎ কারণ রিডিং এখানে একটা নাউন, তার মানে নাউন জেরান্ড নাউনের কাজ করে, তার মানে নাউন এখানে রিডিং হচ্ছে একটা জেরান্ড বা নাউন। ওকে, এরপর দেখো তোমরা
এখানে একটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা খাতায় লেখো। লেখো লেখো যে অপশনে যদি জেরান্ড ও নাউন দুটিই থাকে, আগে এটা লেখো, এরপর জেরান্ড নাউন আরো ক্লিয়ারলি শেখাচ্ছি। লেখো অপশনে যদি জেরান্ড ও নাউন দুটিই থাকে, আনসার হবে নাউন। আনসার হবে নাউন। লেখো অপশনে যদি জেরান্ড ও নাউন দুইটাই থাকে, আনসার হবে নাউন। লেখো অপশনে যদি জেরান্ড ও নাউন দুইটাই থাকে, আনসার হবে নাউন। লেখো অপশনে যদি জেরান্ড ও নাউন দুইটাই থাকে, আনসার হবে নাউন। লেখো অপশনে যদি জেরান্ড ও নাউন দুইটাই থাকে, আনসার হবে নাউন। লেখো অপশনে যদি জেরান্ড ও নাউন দুইটাই থাকে, আনসার হবে নাউন। লেখো অপশনে যদি জেরান্ড ও নাউন দুইটাই থাকে, আনসার হবে নাউন। লেখো অপশনে যদি লেখো পার্টিসিপল ও অ্যাডজেক্টিভ, লেখো পার্টিসিপল ও অ্যাডজেক্টিভ দুটিই থাকে, লেখো আনসার হবে অ্যাডজেক্টিভ। লেখো অপশনে যদি পার্টিসিপল ও অ্যাডজেক্টিভ দুইটাই থাকে, আনসার হবে অ্যাডজেক্টিভ। লেখো অপশনে যদি পার্টিসিপল ও অ্যাডজেক্টিভ দুইটাই থাকে, আনসার হবে অ্যাডজেক্টিভ। লেখো অপশনে যদি পার্টিসিপল ও অ্যাডজেক্টিভ দুইটাই থাকে, আনসার হবে অ্যাডজেক্টিভ। লেখো অপশনে যদি পার্টিসিপল ও অ্যাডজেক্টিভ দুইটাই থাকে, আনসার হবে অ্যাডজেক্টিভ। হাতের লেখা অনেক জোস স্যার। নিপু, আমরা যারা ইংরেজি পড়াই আমাদের বাংলা লেখা হয় না, বাংলা হাতের লেখা খুব বাজে হয়, এই হলো প্রথমত। দ্বিতীয়ত কথা হলো যে আমি যদি সুন্দর করে লিখতে যাই তাহলে তো তোমাদের এক স্ট্র্যাটেজি মিস পড়ে যাবে, তাই না? আমি যদি সুন্দর করে লিখতে যাই বোর্ডে, তাহলে তো আস্তে আস্তে লিখতে হবে। আস্তে আস্তে লিখলে তো তোমাদের একটা স্ট্র্যাটেজি যে সময় আমি দিই, ওই সব তিনটা স্ট্র্যাটেজি তোমাদেরকে আমি যে সময় দিই, তিনটা চারটা, ওই চারটার সময় একটা দিতে হবে। তাহলে তুমি কি ঠকতে চাও? 4 ভাগের 1 ভাগ নিতে চাও? বোঝা যাচ্ছে কিনা সেটা বলো। লেখো অপশনে যদি জেরান্ড ও নাউন দুটিই থাকে, আনসার হবে নাউন। অপশনে যদি পার্টিসিপল ও অ্যাডজেক্টিভ দুটিই থাকে, আনসার হবে অ্যাডজেক্টিভ। দ্রুত লেখো। ওকে, যেমন একটা এক্সাম্পল লেখো। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। লেখো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। খেয়াল করো এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? সুইমিং। বলো একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হতে পারে কে কে? নাউন আর প্রোনাউন, তাই না? বলো একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে কে কে? নাউন আর প্রোনাউন। তার মানে নাউন প্রোনাউন ছাড়া অন্য কেউ সাবজেক্ট হতে পারে না। তার মানে আমরা জানি যে জেরান্ড একটা সেন্টেন্সে, বোঝার চেষ্টা করো, জেরান্ড একটা সেন্টেন্সে নাউনের কাজ করে, আর পার্টিসিপল একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে। জেরান্ড একটা সেন্টেন্সে নাউনের কাজ করে, আর পার্টিসিপল একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে, তাই না? এখন বলো এইটা এখানে নাউনের কাজ করেছে, ডেফিনেটলি ওটা অ্যাডজেক্টিভের কাজ করতে পারবে না। কেন? কারণ অ্যাডজেক্টিভ কখনো একটা সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট হতে পারে না। তার মানে এই সুইমিংটা কখনোই পার্টিসিপল হতে পারবে না। কেন? কারণ পার্টিসিপল হলেও অ্যাডজেক্টিভ হবে, তাই না? কারণ এটা তো অ্যাডজেক্টিভ হতে পারবে না, অ্যাডজেক্টিভ হলে এটা সাবজেক্ট হিসেবে বসতে পারবে না সেন্টেন্সে। তার মানে একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কখনোই একটা পার্টিসিপল বসতে পারবে না, অর্থাৎ ওটা নাউনই হবে না, অথবা প্রোনাউনই হবে। তার মানে যদি নাউন প্রোনাউন হয় তাহলে ওটা জেরান্ড হবে। তার মানে আনসার হচ্ছে জেরান্ড।
তাইলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সুইমিংটা একটা জেরান্ড। এখন পরীক্ষার হলে যদি তোমাকে দেয় যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, বুঝলাম যে দেখো সুইমিং ইজ এ, বললো যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, লেখো বললো যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে সুইমিংটা কি? এ নাম্বার অপশনে দিল নাউন, বি নাম্বার অপশনে দিল অ্যাডজেক্টিভ, বোঝার চেষ্টা করো। সি নাম্বার অপশনে দিল জেরান্ড, ডি নাম্বার অপশনে দিল পার্টিসিপল। দেখো এ নাম্বার অপশনে দিল নাউন, বি নাম্বার দিল জেরান্ড, সি নাম্বার দিল বি নাম্বার দিল অ্যাডজেক্টিভ, সি নাম্বার দিল জেরান্ড, ডি নাম্বার দিল পার্টিসিপল। এখন বলো আনসার কোনটা হবে? আনসার করো, আনসার কোনটা হবে? দেখি কে কে সঠিক উত্তর দিতে পারো, বলো এখানে আনসার কোনটা হবে? ভাইয়া একটু নিচে লেখেন, বেশি উপর হয়ে যায়। একটু ক্যামেরাটা দেখুন তো প্লিজ, পজিশনটা মেবি ঠিক নাই। এখনই ঠিক করে দিচ্ছি ভাইয়া। ফাহিমা, সুবর্ণা সি, শামিমা এ, সুবর্ণা সি, শামিমা এ, তারপর সুমি নাউন, সুমাইয়া নাউন, রোজা নাউন, আফরিন নাউন, নেহা নাউন, আবির, রিদি সি সি, জেনি এ, পাখি এ, শায়লা এ। আচ্ছা ওকে, তোমরা ম্যাক্সিমামই এ আনসার করছো, তার মানে তোমরা বুঝে গেছো যে জেরান্ড ও নাউন দুইটাই যদি অপশনে থাকে, জেরান্ড ও নাউন দুইটাই অপশনে আছে, তার মানে আনসার হচ্ছে নাউন। যদি নাউনটা অপশনে না থাকতো তাহলে আনসার কি হতো? জেরান্ড। তার মানে তোমার ফ্রেন্ড সে কিন্তু সবই পারবে, সব রুলস জানবে, সব বুঝবে যে এটা জেরান্ড হবে, তারপরে কিন্তু তার আনসারটা হবে না। ওকে, এরপর লেখো ওকে, এরপর লেখো যে লেখো এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এ রোলিং স্টোন একটা ঘূর্ণায়মান একটা স্টোন, একটা ঘূর্ণায়মান একটা পাথর। গ্যাদার্স নো মস মানে ঘূর্ণায়মান পাথরে ময়লা শ্যাওলা জন্মে না। দেখো বললো যে এখানে রোলিংটা কোন পার্ট অফ স্পিচ। দেখো এ রোলিং স্টোন, এখানে রোলিংটা কোন পার্ট অফ স্পিচ বলো, নাউন নাকি অ্যাডজেক্টিভ? তুমি বলবে ডেফিনেটলি ভাইয়া এটা একটা অ্যাডজেক্টিভ। তার মানে এ রোলিং স্টোন, এখানে যদি রোলিংটা অ্যাডজেক্টিভ হয় তার মানে এটা কখনোই জেরান্ড হবে না। কেন? কারণ জেরান্ড নাউনের কাজ করে আর পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। তুমি একদম সহজে বুঝো। তার মানে এখানেও আমি চারটা অপশন দিলাম। এ নাম্বার অপশনে ধরো দেওয়া আছে নাউন, বি নাম্বার অপশনে দেওয়া আছে অ্যাডজেক্টিভ, সি নাম্বার অপশনে ধরো দেওয়া আছে জেরান্ড, ডি নাম্বার অপশনে দেওয়া আছে পার্টিসিপল। বলো আনসার কোনটা হবে? বলো আনসার কোনটা হবে? অ্যাডজেক্টিভ। গুড, তাহলে আনসার হবে অ্যাডজেক্টিভ। যদি এখানে অ্যাডজেক্টিভটা অপশনে না থাকতো তাহলে আনসার হতো পার্টিসিপল। যদি এটা না থাকতো তাইলে অপশন হতো পার্টিসিপল। ওকে, আশা করছি আমি বুঝাতে পেরেছি। তোমরা সহজভাবে এই রুলসটা মনে রাখো। ওকে, এরপর তোমরা পেজ নাম্বার 12-এ চলে যাও। পেজ নাম্বার 12, তোমরা পেজ নাম্বার 12-এ চলে যাও। তোমরা পেজ নাম্বার 12-এ চলে যাও। তোমরা পেজ নাম্বার 12-এ চলে যাও। হ্যাঁ বি, এই তো বুঝতে পেরেছো সবাই। ওকে আলহামদুলিল্লাহ। পেজ নাম্বার 12-এ চলে যাও। রাইট ফর্ম ভার্ব,
রাইট ফর্ম অফ ভার্বস। দেখো 1 নম্বরে দেওয়া আছে, একদম তোমরা ছোটবেলা থেকে যেটা পড়ে আসছো। দেখো আমাদের এখানে 1 নম্বর দেওয়া আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন এবং দেখো সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে এস বাই এস যোগ করা হয়। এই রুলস তোমরা সবাই জানো, কিন্তু যেটা এখানে মনে রাখতে হবে এইটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছাড়া অন্য কোনো টেন্সের ক্ষেত্রে হবে না। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে যে ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হয় এইটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছাড়া অন্য কোনো টেন্সের ক্ষেত্রে হবে না। টেন্সের স্ট্রাকচার তোমরা খুব সহজেই মনে রাখবে। আমি জানি যে আমি যে জিজ্ঞাসা করি তোমাদের টেন্সের স্ট্রাকচার তোমাদের 1 মিনিট 2 মিনিট তোমরা লাগিয়ে দিবা, কারণ তোমরা বলবা সাবজেক্ট প্লাস অমুক প্লাস তমুক প্লাস। সো এরকম করে শুধুমাত্র ভার্বটা মনে রাখবা যে প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট ভার্বের পাস্ট ফর্ম, ফিউচার ইনডিফিনিট শ্যাল উইল, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আর, ফিউচার কন্টিনিউয়াস কি শ্যাল বি উইল বি, কন্টিনিউয়াস মানে এরপরে ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট হ্যাড আর, ফিউচার পারফেক্ট কি শ্যাল হ্যাভ উইল হ্যাভ, পারফেক্ট মানে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন আর, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। লাস্ট আমি কি বলেছি দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, লাস্ট নামটা কি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি ভার্ব প্লাস আইএনজি, তার মানে ওর পরে ভার্ব প্লাস আইএনজি। এভাবে ঠোঁটের আগায় থাকতে হবে, নয়তো কিন্তু তুমি পরীক্ষার হলে যদি টেন্সের স্ট্রাকচারও মনে করতে যে তুমি 2 মিনিট 3 মিনিট লাগিয়ে দাও, তোমার ফ্রেন্ডের কিন্তু ততক্ষণে 5টা এমসিকিউ দাগানো শেষ হয়ে যাবে, তোমার চান্সটা কিন্তু মিস হয়ে যাবে। সো ছোট ছোট এই বেসিক বিষয়গুলো একদম মাথার মধ্যে একদম এমন ভাবে গেঁথে রাখতে হবে যেন অর্ডার দেওয়ার সাথে সাথে তুমি ওটা তোমার মাথা থেকে বের হয়ে যায়। যাই হোক ডিয়ার্স, দেখো সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, দুইটাই হতে হবে, থার্ড পারসনও হতে হবে সিঙ্গুলার নাম্বারও হতে হবে। থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মোট টেন্স কয়টা 12টা, এই 12টার মধ্যে শুধুমাত্র একটা টেন্সে এটা হবে, বাকি কোনো টেন্সে হবে না। একটা টেন্স কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা, ভার্বের প্রেজেন্ট ফর্ম, শেষ। সাবজেক্ট তো প্রত্যেকটা সেন্টেন্সেই থাকে, অবজেক্ট তো নাও থাকতে পারে, তোমরা নিজেরাই দেখলা যে অবজেক্টের জায়গায় কমপ্লিমেন্ট থাকতে পারে, ট্রানজিটিভ হতে পারে, ভার্বটা ইনট্রানজিটিভ হতে পারে, তো কত জঞ্জাল। তার মানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। তোমরা মনে রাখবে ভার্বের শেষে যদি, খাতা একটু লেখো খাতায় লেখো, ভার্বের শেষে যদি লেখো এস এস এইচ সি এইচ ও এক্স জেড এর কোনো একটি থাকে তাহলে ইএস হবে। লেখো ভার্বের শেষে যদি এস এস এইচ সি এইচ ও এক্স জেড এর কোনো একটি থাকে তাহলে ইএস হবে। লেখো ভার্বের শেষে যদি এস এস এইচ সি এইচ ও এক্স জেড এর কোনো একটি থাকে তাহলে ইএস হবে। লেখো ভার্বের শেষে যদি এস এস এইচ সি এইচ ও এক্স জেড এর কোনো একটি থাকে তাহলে ইএস হবে। লেখো ভার্বের শেষে যদি এস এস এইচ সি এইচ ও এক্স জেড এর কোনো একটি থাকে তাহলে ইএস হবে। লেখো না থাকলে এস হবে, না থাকলে এস হবে। লেখো না থাকলে এস হবে, লেখো না থাকলে এস হবে, কুইকলি লেখো না থাকলে এস হবে। লেখো ভার্বের শেষে যদি এস এস এইচ সি এইচ ও এক্স জেড এর কোনো একটি থাকে তাহলে ইএস হবে, বাকি সব ক্ষেত্রে এস হবে। যেমন একটা এক্সাম্পল দেখো, আমি বললাম ধরো যে হি গোজ টু স্কুল। দেখো এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই সাবজেক্টটা হি, আমরা জানি হি একটা থার্ড পারসন, হি একটা সিঙ্গুলার নাম্বার, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়েছে। এখন দেখো এই ভার্বের শেষে ও আছে, তাই না? তার মানে ভার্বের শেষে ও আছে, তার মানে ওটা দেখো ভার্বের শেষে যদি আমি বলেছি এস এস এইচ সি এইচ ও এক্স জেড এর কোনো একটি থাকে তাহলে ইএস হবে। দেখো ও আছে এজন্য ইএস হয়েছে। ওকে, চলো আমরা আবার শিটে চলে যাই।
রুল নাম্বার 2 দেখো ইউনিভার্সাল ট্রুথ হ্যাবিচুয়াল ফ্যাক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যাই হোক একদম সিম্পল রুলস সেটা হয়ে গেছে। পেজ নাম্বার 3 তে দেখো দেওয়া আছে অলওয়েজ রেগুলারলি, এটা পুরো লিস্টটা হচ্ছে তোমরা জানো অলওয়েজ রেগুলারলি সামটাইমস, অলওয়েজ রেগুলারলি সামটাইমস অফেন জেনারেলি ডেইলি এভরিডে অকেশনালি ইউজুয়ালি নরমালি ফ্রিকোয়েন্টলি সেলডম এভরি টাইম হোয়েন এভার আছে না, এগুলো যদি কোনো একটা থাকে তাহলে ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সাধারণত। তোমরা এরপর রুল নাম্বার 4 দেখো বিভার্ব ছাড়া বাক্যকে নেগেটিভ বা আচ্ছা এগুলা তোমরা বাসায় পড়ে নিও, এগুলো তোমরা একারাই পড়তে পারবে। আমি তোমাদের গভীরের রুলসগুলো দেখাই। তোমরা তোমরা রুলস নাম্বার তোমরা 14-এ চলে যাও। রুল নাম্বার 14 রুল নাম্বার আচ্ছা রুল নাম্বার 11-এ চলে যাও, সরি রুল নাম্বার 11। তোমরা রুল নাম্বার 11-এ যাও ডিয়ার্স। রুল নাম্বার 11-এ মনে রাখবে ইউজ টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম, লেখো মূল ভার্বের বেস ফর্ম হবে। লেখো ইউজ টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম হবে। লেখো ইউজ টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম হবে। বেস ফর্ম ও প্রেজেন্ট ফর্ম কিন্তু এক জিনিস না, আলাদা জিনিস। লেখো ইউজ টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম হবে। লেখো ইউজ টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম হবে। লেখো ইউজ টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম হবে। লেখো ইউজ টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম হবে। লেখো কিন্তু ইউজ টু এর আগে যদি বিভার্ব থাকে, বিভার্ব কয়টি? 8টি। এটা মনে রাখবে, বিভার্ব হলো 8টি, এমিজার ওয়াজ ওয়ার বিবিন বিং। মনে রাখবে ইউজ টু এর আগে যদি বিভার্ব থাকে তাহলে এরপরে হবে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। লেখো ইউজ টু এর আগে যদি বিভার্ব থাকে তাহলে হবে ভার্ব প্লাস আইএনজি। দ্রুত লেখো ইউজ টু এর আগে যদি বিভার্ব থাকে তাহলে হবে ভার্ব প্লাস আইএনজি। লেখো ইউজ টু এর আগে যদি বিভার্ব থাকে তাহলে হবে ভার্ব প্লাস আইএনজি। লেখো ইউজ টু এর আগে যদি বিভার্ব থাকে তাহলে হবে ভার্ব প্লাস আইএনজি। লেখো ইউজ টু এর আগে যদি বিভার্ব থাকে তাহলে হবে ভার্ব প্লাস আইএনজি। দ্রুত লেখো ইউজ টু এর আগে যদি বিভার্ব থাকে তাহলে হবে ভার্ব প্লাস আইএনজি। লেখো ইউজ টু এর আগে যদি বিভার্ব থাকে তাহলে হবে ভার্ব প্লাস আইএনজি। যেমন দেখো উই আর ইউজ টু গেটিং আপ হবে এখানে। দেখো উই আর ইউজ টু, দেখো ইউজ টু এর আগে এখানে আর আছে, বিভার্ব আছে, এজন্য গেটিং হবে এখানে আনসার। কিন্তু যদি এখানে আরটা না থাকতো তাহলে ইউজ টু গেট হতো আনসার। যদি এখানে আর না থাকতো তাহলে গেট হতো আনসার, ইউজ টু গেট। ওকে, এরপর তোমরা ডিয়ার্স তোমরা রুলস নাম্বার 11 গেল, রুল 12 গেল। রুল নাম্বার 13 দেখো নো সুনার হ্যাড ডটর দেন, স্কার্সলি হ্যাড ডটর হোয়েন, হার্ডলি হ্যাড ডটর বিফোর থাকলে প্রথম ভার্বকে পাস্ট পার্টিসিপল করবা আর দ্বিতীয় ভার্বকে পাস্ট ইনডিফিনিট করবা। প্রথম ভার্বকে করবা পাস্ট পার্টিসিপল, আর অর্থাৎ নো সুনার স্কার্সলি হার্ডলি প্লাস হ্যাড, এরপর সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এক্সটেনশন দেন, এরপর দেন হোয়েন বিফোর, এরপর পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ দেখো মনে রাখবা নো সুনার, মনে রাখবা নো সুনার হ্যাড স্কার্সলি হ্যাড হার্ডলি হ্যাড, নো সুনার স্কার্সলি হার্ডলি হ্যাড, এরপর সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এক্সটেনশন হয়। নো সুনার স্কার্সলি হার্ডলি, এরপর হ্যাড, এরপর সাবজেক্ট, এরপর এইটাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবা। সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলো? সিন। নো সুনার হ্যাড স্কার্সলি হার্ডলি, নো সুনার স্কার্সলি হার্ডলি, এরপর হ্যাড, এরপর সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এক্সটেনশন, এরপর দেখো দেন হোয়েন বিফোর, এরপর পাস্ট ইনডিফিনিট টেন্স। এই রানটাকে র্যান করে দিবা, র্যান, র্যান অ্যাওয়ে। অর্থাৎ নো সুনার স্কার্সলি হার্ডলি হ্যাড, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবা, এরপর পরের ক্লুজটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করে দিবা। ওকে, এরপর দেখো রুলস 13 গেল। রুলস 14 দেখো ডিয়ার্স, রুলস 14 দেখো। দেখো অ্যাজ সুন অ্যাজ এর পরে প্রথম ক্লুজ ও দ্বিতীয় ক্লুজ দুইটাই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অ্যাজ সুন অ্যাজ এর পরে প্রথম এবং দ্বিতীয় দুইটাই পাস্ট ইনডিফিনিট করবা। দেখো অ্যাজ সুন অ্যাজ উই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, তাহলে দেখো রিচড হয়েছে আবার লেফট হয়েছে, খেয়াল করো। রিচড হয়েছে আবার কিন্তু লেফট হয়েছে, খেয়াল করো। রিচড হয়েছে আবার লেফট হয়েছে। ওকে, এরপর 15 নম্বর দেখো সিন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়। যেমন দেখো ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই দেখো কেম টু চিটাগং বা চট্টগ্রাম, যাই হোক
এবার দেখো সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স করবা। দেখো ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, দেখো ইট ওয়াজ মেনি ইয়ার্স পাস্ট ইনডিফিনিট। এরপর এটা দেখো উই ফার্স্ট মেট পাস্ট, দেখো উই হ্যাড ফার্স্ট মেট অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। যাই হোক, এরপর এটা দেখো বিফোর আফটার। মনে রাখবা বিফোরের আগে এবং আফটারের পরে, মনে রাখবে বিফোরের আগে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং বাকি ক্লোজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। মনে রাখবে বিফোরের আগে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং বাকি ক্লোজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। মনে রাখবে বিফোরের আগে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং বাকি ক্লোজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, দেখো বলা আছে বিফোরের প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হলে, দেখো বলা আছে বিফোরের প্রথম অংশ পাস্ট পারফেক্ট ও পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয় এবং আফটারের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট এবং পরেরটা পাস্ট পারফেক্ট হয়। ওকে, যেমন দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এটা আমরা অবশ্য জানি, এক্সাম্পলটা আমাদের মুখস্থ, তাই না? এরপর রুলস নাম্বার 18-এ যাও। যদি কোনো সিম্পল সেন্টেন্সের দুইটা ভার্ব থাকে তাহলে দেখো ব্র্যাকেটের ভার্বের আগে আইএনজি যোগ করবা। যদি কোনো সিম্পল সেন্টেন্সের দুইটি ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করবা। আচ্ছা, এইটা যেমন আই স ফাহাদ গোয়িং, দেখো যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করবা। তুমি সহজে মনে রাখতে পারো যে তুমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরপর যদি কোনো ভার্ব আসে তাহলে ওইটার সাথে সাধারণত আইএনজি যোগ করবা। ওকে, যেমন দেখো আই স ফাহাদ গোয়িং, আই গো টু কলেজ, দেখো আই গো টু কলেজ টু রিড। কিন্তু দেখো যে যদি উদ্দেশ্য বোঝায় তাহলে সিম্পল ইনফিনিটিভ বসাবা, টু প্লাস ভার্বের বেস ফর্ম। যদি উদ্দেশ্য বোঝায় তাহলে সিম্পল ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবা। 18/19 দেখো হ্যাড বেটার, উড রাদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার, এগুলোর পর ভার্বের বেস ফর্ম হয়, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়, প্রেজেন্ট কেটে বেস ফর্ম লেখো। এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়, প্রেজেন্ট ফর্মটা কেটে বেস ফর্ম লেখো। এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয় এবং এই ভার্বগুলোর পূর্বে টু থাকলে ওই টুটা উঠিয়ে দিবে। ওকে, এরপর দেখো রুলস নাম্বার 2, সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পর সাধারণত কুড বসবে এবং পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। লেখো টু বি এবং টু বি, বিং, হ্যাভিং, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিং ও লেখো। এখানে লেখো টু বি, বিং, হ্যাভিং, তিনটা লেখো। টু বি, বিং, হ্যাভিং, লেখো টু বি, বিং, হ্যাভিং, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3। লেখো টু বি, বিং, হ্যাভিং, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় V3। লেখো টু বি, বিং, হ্যাভিং, লেখো টু বি, বিং, হ্যাভিং, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3 হয়। লেখো টু বি, বিং, হ্যাভিং, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3 হয়। লেখো টু বি, বিং, হ্যাভিং, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3 হয়। যেমন দেখো রনি র্যান অ্যাওয়ে, হ্যাভিং, দেখো রনি র্যান অ্যাওয়ে হ্যাভিং টেকেন দ্য মানি, তাই না? রনি র্যান অ্যাওয়ে হ্যাভিং টেকেন দ্য মানি। ওকে, গেল 21। এখন দেখো 22, লেকচার শিট থেকে ধরো 22। দেখো মাইন্ড, ওর্থ, উইদাউট পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলো আমি কিছুক্ষণ আগে তোমাদের লিস্টে বললাম। এগুলোর পরে সাধারণত ভার্ব প্লাস আইএনজি হয়। যেমন আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং, দেখো উইথ এ ভিউ টু, দেখো উইথ এ ভিউ টুর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। দেখো উইথ এ ভিউ টু, এরপর ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে রিডিং। দেখো উইথ এ ভিউ টু, এরপর রিডিং হবে, উইথ এ ভিউ টু রিডিং। কিছু আছে যেমন অ্যাকাস্টম টু, অ্যাডমিট টু, অবজেক্ট টু, প্রিয়ার টু, প্রেফার টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজড টু, গেট ইউজড টু, এডিক্টেড টু, কনফেস টু, টেন্টামাউন্ট টু, একিন টু, এরকম আছে না? তো এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি বসাতে হয়। ওকে, এরপর রুল নাম্বার 22 গেল। এখন রুল নাম্বার 23-তে চলে যাও। 23-তে যাও। রুল নাম্বার 23, দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম,
ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম, উইশ, ফ্যান্সি, এগুলোর পরে যদি ইত্যাদি থাকলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম। নো, এটা ভুল আছে, এখানে লেখো যে খাতায় লেখো এগুলোর পরে যদি সাবজেক্ট থাকে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদির পরে লেখো ইত্যাদির পরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট কে হতে পারবে এতক্ষণে বুঝে গেছো, নাউন বা প্রোনাউন। লেখো এগুলোর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম হয়। লেখো এগুলোর পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে ব্র্যাকেটের পরের ভার্বের পাস্ট ফর্ম হয়। লেখো এগুলোর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম হয়। লেখো এগুলোর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম হয়। আর যদি টু থাকে তাহলে বেস ফর্ম হয়। লেখো এগুলোর পরে যদি টু থাকে তাহলে মূল ভার্বের বেস ফর্ম হয়। লেখো এগুলোর পরে যদি টু থাকে তাহলে মূল ভার্বের বেস ফর্ম হয়। একটা এক্সাম্পল দিই তোমাদের, দেখি তোমরা করতে পারো কিনা। লেখো যে ইট ইজ হাই টাইম ইউ গিভ আপ স্মোকিং। দেখো ইট ইজ হাই টাইম ইউ গিভ আপ স্মোকিং, এ নাম্বার দিলাম গিভ আপ, বি নাম্বার লেখো গেভ আপ, সি নাম্বার লেখো গিভেন আপ, ডি নাম্বার লেখো হ্যাভ গিভেন আপ। দেখি কে কে আনসার করতে পারো, বলো আনসার কোনটা হবে। বলো আনসার কোনটা হবে এখানে, বলো এখানে আনসার কোনটা হবে, কে বলতে পারবে? এখানে আনসার কোনটা হবে কে বলতে পারবে? আনসার কোনটা হবে বলো। ইট ইজ হাই টাইম ইউ গিভ আপ স্মোকিং। বলো গিভ আপ হবে নাকি গেভ আপ হবে নাকি গিভেন আপ হবে নাকি হ্যাভ গিভেন আপ হবে, বলো। আচ্ছা, সুমি আক্তার বি, অধরা রয় বি, চাঁদনি বি গেভ আপ, আবির লিখেছে সি গিভেন আপ, রোজা লিখেছে গেভ আপ। ওকে, দেখো আমি তোমাদের বলেছি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম, আই উইশ, আই ফ্যান্সি, তাই না? দেখো এখানে ইট ইজ হাই টাইম আছে, মনে রাখবে এগুলোর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে হবে, এগুলোর পরে সাবজেক্ট যদি থাকে, এটা তো সাবজেক্ট ইউ, তাই না? তাহলে হবে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি টু থাকে তাহলে হবে ভার্বের বেস ফর্ম, মনে রাখবে এগুলোর পরে যদি টু থাকে তাহলে হবে ভার্বের বেস ফর্ম,
আর যদি যদি সাবজেক্ট থাকে তাহলে হবে ভার্বের পাস্ট ফর্ম। তার মানে এখানে সাবজেক্ট আছে ইউ, তার মানে ভার্বের পাস্ট ফর্ম হবে, তাই না? বলো পাস্ট ফর্ম কোনটা? গেই ভাব। তার মানে গেই ভাব হচ্ছে আনসার। তার মানে গেই ভাব হচ্ছে আনসার। দ্রুত। নীরব খান বি হবে, হ্যাঁ বি হবে। ওকে, এরপর তোমরা আমরা এরপর রুলস নাম্বার 24 চলে যাব। দেখো অ্যাজ দ্য এজ ইফ উইশ, অ্যাজ দ্য এজ ইফ উইশ থাকলে ব্র্যাকেটের ভার্বের জায়গায় ওয়ার হবে। অ্যাজ দ্য এজ ইফ উইশ থাকলে ব্র্যাকেটের ভার্বে ওয়ার হবে। অর্থাৎ দেখো এখানে অ্যাজ দ্য এজ ইফ উইশের পরে কখনোই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় অথবা প্লুরাল হয়, যেটাই হোক, এরপরে কখনোই ওয়াজ বসে না। মনে রাখবা, অ্যাজ দ্য এজ ইফ উইশ এরপরে কখনোই ওয়াজ বসে না, এরপরে কখনোই ওয়াজ বসে না। সাবজেক্ট সিঙ্গুলার হলে আমরা ওয়াজ বসাই না, আই ওয়াজ, কিন্তু এখানে হবে না। দেখো আই একটা সাবজেক্ট, দেখো আই একটা সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু এরপরে ওয়াজ হওয়ার কথা, কিন্তু হবে না, হবে ওয়ার। কেন? তার আগে উইশ হচ্ছে। মনে রাখবে অ্যাজ দ্য এজ ইফ উইশ, ইফের ক্ষেত্রে ওইটা হয় ইফ, অ্যাজ দ্য এজ ইফ উইশ। এগুলোর ক্ষেত্রে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স আসে এবং ওখানে বিভার বসে, তাহলে ওগুলোর পরে কখনোই ওয়াজ বসবে না, সবসময় হবে ওয়ার, সবসময় হবে ওয়ার, সবসময় হবে ওয়ার। ওকে, এরপর তোমরা রুলস নাম্বার 25 চলে যাও। দেখো অ্যাজ দ্য এজ ইফ এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকলে, প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে, আচ্ছা অ্যাজ দ্য এজ ইফ এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়। দেখো প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। প্রথম অংশ, তুমি এই রুলসটা মনে রাখবে যে প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। ওকে, তোমরা এটার এক্সাম্পলটা বাসায় করে নিও। রুলস নাম্বার 26 দেখো, ইচ এভরি ওয়ান অফ থাকলে, ইচ এভরি ওয়ান অফ থাকলে ভার্ব এর সিঙ্গুলার ফর্ম হয়। অর্থাৎ ইচ এভরি ওয়ান অফ এগুলোর পরে ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। মনে রাখবে এনিওয়ান, এনিবডি, এনিথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, ইচ এভরি, আইদার, নাইদার, ওয়ান অফ, ইচ অফ, এনি অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ, এভরিওয়ান অফ, এগুলোর পরে সবসময় ভার্বটা সিঙ্গুলার হয়। এগুলোর পরে ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। তোমাদের শিটে যেগুলো দেওয়া আছে তোমরা মুখস্থ করে ফেলবে। দেখো এভরি, এভরি, ইচ, ওয়ান অফ এগুলোর পরে ভার্বটা সিঙ্গুলার হয়। দেখো এগুলোর পরে ভার্বটা সিঙ্গুলার হয়। দেখো ওয়ান অফ দ্য বয়েস হয়েছে কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। দেখো ওয়াজ, ওয়ান অফ দ্য বয়েস ওয়াজ। এভরিবডি লাভস, তাহলে আমরা লাভস কখন বসাই? যখন সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এখানে সিঙ্গুলার হিসেবে এটাকে ধরা হয়েছে। এবং মনে রাখবে যে LOVES লাভস, অর্থাৎ কোনো ভার্বের সাথে যদি এস বাই এস যোগ হয় ওই ভার্বটা হয় সিঙ্গুলার। খাতায় লেখো, কোনো ভার্বের সাথে এস বাই এস যদি যোগ হয় ওই ভার্বটা হয় সিঙ্গুলার, ওই ভার্বটা সিঙ্গুলার ভার্ব। লেখো কোনো ভার্বের সাথে এস বাই এস যোগ হলে ওই ভার্বটা হয় সিঙ্গুলার ভার্ব। লেখো কোনো ভার্বের সাথে এস বাই এস যোগ হলে ওই ভার্বটা হয় সিঙ্গুলার ভার্ব। লেখো কোনো ভার্বের সাথে এস বাই এস যোগ হলে ওই ভার্বটা হয় সিঙ্গুলার ভার্ব। লেখো কোনো ভার্বের সাথে এস বাই এস যোগ হলে ওই ভার্বটা হয় সিঙ্গুলার ভার্ব। লেখো কোনো ভার্বের সাথে এস বাই এস যোগ হলে ওই ভার্বটা হয় সিঙ্গুলার ভার্ব। লেখো কোনো ভার্বের সাথে এস বাই এস যোগ হলে ওই ভার্বটা হয় সিঙ্গুলার ভার্ব। ওকে, তার মানে লাভস একটা সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, এরপর আমরা যেখানে ছিলাম, চলো রুলস নাম্বার 27 দেখো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি মডেল অক্সিলারি ভার্ব হলে মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে, মূল ভার্বের বেস ফর্ম হবে। লেখো এখানে এগুলোর পরে মূল ভার্বের বেস ফর্ম হয়। লেখো এগুলোর পরে মূল ভার্বের বেস ফর্ম হয়। লেখো এগুলোর পরে মূল ভার্বের বেস ফর্ম হয়। লেখো এগুলোর পরে মূল ভার্বের বেস ফর্ম হয়। যেমন দেখো হি মে কাম, হি মে কাম টুমোরো, হি মে কাম টুমোরো। ওকে, লেখো এগুলোর পরে মূল ভার্বের বেস ফর্ম হয় ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাড, বেটার, উড, রাদার, বি টু বি, গোয়িং টু বি, অ্যাবাউট টু, ইউজ টু, টু হ্যাভ টু বি, সাপোজ টু এগুলোর পরে সাধারণত মূল ভার্বের বেস ফর্ম হয়। এরপর রুলস নাম্বার 28 চলে যাও। রুলস নাম্বার 28 দেখো, দেখো ভার্বের আগের অংশ অর্থাৎ মেইন ক্লুজের ভার্বটি পাস্ট টেন্স হলে পরে নেক্সট, দেখো নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ ইত্যাদি যদি দেওয়া থাকে তাহলে ভার্বের আগে তোমরা উড, শুড বসাবা। এটা বাসায় পড়ে নি, একদম সিম্পল।
এরপর রুলস নাম্বার 29 দেখো এমিজার ওয়াজওয়ার ইত্যাদি বিভার্ব এর পেসিভ স্ট্রাকচার ক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। মনে রাখবা পেসিভ মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মনে রাখবা পেসিভ মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3। লেখো খাতায় লেখো পেসিভ মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3। খাতায় লেখো পেসিভ মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3। লেখো পেসিভ মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3। লেখো পেসিভ মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3 হবে। এরপর রুলস নাম্বার 30 দেখো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট কন্ডিশনাল রুলস। দেখো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। এরপর দেখো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট ইফ ফিউচার ইনডিফিনিট, সরি প্রেজেন্ট ইনডিফিনিট ইফ প্রেজেন্ট ইনডিফিনিট একই কথা। অর্থাৎ এটাকে বলে জিরো কন্ডিশনাল। প্রেজেন্ট ইনডিফিনিট ইফ প্রেজেন্ট ইনডিফিনিট এটাকে বলে জিরো কন্ডিশনাল। আর ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট বা এটাকে বলে পাস্ট প্রেজেন্ট কন্ডিশনাল। অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট এটাকে বলে জিরো কন্ডিশনাল। আর ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট এটাকে বলে প্রেজেন্ট কন্ডিশনাল। এরপর দেখো রুলস নাম্বার 31 দেখো রুলস নাম্বার 31। দেখো ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট। দেখো ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট। দেখো ইফ এরপর পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট উড কুড মাইটের পরে মূল ভার্বের বেস ফর্ম আমি মাত্রই বললাম। উড কুড মাইটের পরে মূল ভার্বের বেস ফর্ম। দেখো ইফ ইউ কাম আই উড গো বা আই শাল গো। ইফ ইউ কাম আই শাল গো। ইফ ইউ কাম আই শাল গো। ইফ ইউ কাম আই শাল গো। দেখো আই উড হেল্প হিম ইফ হি ওয়ান্টেড। দেখো ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট উড কুড মাইট ভার্বের বেস ফর্ম। এরপর তোমরা রুলস নাম্বার 32 তে চলে যাও। রুলস নাম্বার 32 দেখো ইফ প্লাস পাস্ট পারফেক্ট সাবজেক্ট। দেখো ইফ প্লাস পাস্ট পারফেক্ট সাবজেক্ট। দেখো ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মনে রাখবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন দেখো ইফ আই হ্যাড সিন হিম, আইটা এখানে ভুলে পড়ে নাই, আইটা তোমরা লিখে দাও। ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার। ওকে, এরপর তোমরা রুলস নাম্বার 33 তে চলে যাও। 33 এই রুলসটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এক্সটেনশন। এরপর সাবজেক্ট, এরপর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর এক্সটেনশন। দেখো হ্যাড প্লাস সাবজেক্ট, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, হ্যাড প্লাস সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এক্সটেনশন, সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এক্সটেনশন। রুলস নাম্বার 33। এরপর তোমরা রুলস নাম্বার 34 এ চলে যাও। রুলস নাম্বার 34 দেখো দুটি ক্লুজের মধ্যে যেটিতে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার থাকে, অপরটিতে সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে মাইট, উড কুড মাইট বসে এবং ভার্বের বেস ফর্ম বসে। উড কুড মাইট বসে এবং ভার্বের বেস ফর্ম বসে। দেখো উড কুড মাইট বসে এবং ভার্বের বেস ফর্ম বসে। এরপর তোমরা রুলস নাম্বার 35 এ চলে যাও। রুলস নাম্বার 35 এটা দরকার নেই। রুলস নাম্বার 35 রুলস নাম্বার 36 এ চলে যাও। হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট ইত্যাদি ভার্বগুলো যখন কোনো সেন্টেন্সের মধ্যে পজিটিভ ভার্বের কাজ করে তখন প্যাসিভে থাকে, তখন ব্র্যাকেটের ভার্বটির পাস্ট পার্টিসিপল হয়, কোনো দরকার নাই। রুলস নাম্বার 37 মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। লেস্টের পরে সাধারণত একটা শুড বসে। লেস্টের পরে সাধারণত একটা শুড বসে। খাতায় লেখো
লেখো লেস্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম। লেখো অপশনে শুড না থাকলে আনসার হবে মাইট। 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 লেখো অপশনে যদি শুড না থাকে আনসার হবে মাইট, MIGST মাইট। এরপর রুলস নাম্বার 38 দেখো, হোয়াইলের ঠিক পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। হোয়াইলের ঠিক পরে যদি ভার্ব থাকে তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। হোয়াইলের ঠিক পরে যদি ভার্ব থাকে তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। দেখো তোমরা রুলস নাম্বার 37 দেখো, রুলস নাম্বার 37 ডিয়ার্স। দেখো হোয়াইলের ঠিক পরে ভার্ব আসে ওয়াক, এজন্য হোয়াইল ওয়াকিং হয়েছে, হোয়াইল ওয়াকিং হবে। হোয়াইলের ঠিক পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন দেখো হোয়াইল ওয়াকিং, খেয়াল করো হোয়াইল ওয়াকিং। ওকে, এরপর রুলস নাম্বার 39 দেখো, একই দৈর্ঘ্য পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হবে। যেমন দেখো 50 মাইলস, 50 মাইলস একই পরিমাণ বা একই দৈর্ঘ্য বুঝাইছে, তাই না? এজন্য ইজ হবে আনসার, ইজ, এর পরে আর হবে না। মাইলস যদিও প্লুরাল লাগছে কিন্তু একই দৈর্ঘ্য বোঝাইছে, এজন্য সিঙ্গুলার ভার্ব হবে। ওকে, এরপর রুলস নাম্বার 40 দেখো, কোনো সেন্টেন্স যদি দেয়ার দ্বারা শুরু হয় তারপর যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে দেয়ারের পর সিঙ্গুলার হবে। মনে রাখবা হেয়ার দেয়ারের পরে, মনে রাখবা হেয়ার দেয়ারের ক্ষেত্রে, হেয়ার দেয়ারের ক্ষেত্রে এর পরে যে নাউন বা প্রোনাউন থাকবে ওইটা অনুযায়ী ভার্ব হবে। হেয়ার দেয়ারের পরে ওর পরে যে নাউন বা প্রোনাউন থাকবে ওইটা অনুযায়ী ভার্ব হবে। ওর পরে যে নাউন বা প্রোনাউন থাকবে ওইটা অনুযায়ী ভার্ব হবে। যেমন দেখো দেয়ার ইজ এ হাই স্কুল, তাহলে এ হাই স্কুলের পরে ইজ হয় না, এজন্য ইজ হয়েছে, দেয়ার ইজ এ হাই স্কুল। দেখো আবার দেয়ার আর টু হাই স্কুলস, দেখো টু হাই স্কুলস প্লুরাল, এজন্য এর আগে আর হয়েছে। এ হাই স্কুল সিঙ্গুলার, এজন্য এর আগে ইজ হয়েছে। ওকে, এরপর দেখো আমাদের রাইট ফর্ম ভার্বের রুল শেষ হয়ে গেছে। এরপর ইম্পর্টেন্ট কিছু তোমাদের এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেলফ টেস্ট, এগুলো তোমরা বাসায় করে নিবে। এগুলো তোমরা বাসায় সম্পূর্ণটা কমপ্লিট করে ফেলবে এবং ইনশাল্লাহ সব তুমি নিজে একাই কমপ্লিট করতে পারবে। ওকে, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারো, যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেনটা আমাকে করতে পারো, অথবা কারো কোনো কথা থাকে আমাকে বলতে পারো। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো এবং কারো কোনো কথা থাকলে বলতে পারো। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেনটা আমাকে করতে পারো। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? তোমাদের কারো কোনো কোশ্চেন আছে ডিয়ার্স? ভাইয়া রুল 40টা আবার একটু বলেন। রুল নাম্বার 40, হ্যাঁ শিওর, চলো রুল নাম্বার 40তে আমরা চলে যাই। রুল নাম্বার 40 দেখো, মনে রাখবা, খাতায় লেখো। লেখো হিয়ার এবং দেয়ারের পর, লেখো হেয়ার ও দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে হেয়ার দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে লেখো হেয়ার দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে লেখো হেয়ার দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে লেখো এর পরের নাউন বা
এর পরের নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব হবে। লেখো এর পরের নাউন বা প্রোনাউনটি যদি সিঙ্গুলার হয়, লেখো এর পরের নাউন বা প্রোনাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে লেখো ভার্ব সিঙ্গুলার হবে। লেখো এর পরের নাউন বা প্রোনাউনটি প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। দ্রুত দেখো এর পরে নাউন বা প্রোনাউনটি সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, এর পরে নাউন বা প্রোনাউনটি প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। দ্রুত। আবির হোসেন ভাইয়া আপনার পরিচয়, আমার পরিচয় তো পেয়ে গেছো, আমি ইংলিশ পড়াচ্ছি কর্নিয়াতে, তার মানে আমি কর্নিয়ার ইংলিশ শিক্ষক, বুঝিয়ে গেছো তুমি। রিদি কিছু বলার নাই ভাই, খুব ভালো লাগছে ক্লাসটা। ওকে রিদি ধন্যবাদ। নাউন অনুযায়ী ভার্ব হবে বলেছেন, হ্যাঁ নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব হবে। আর তোমরা যখন আমাদের ক্লাস বুঝতে পারো তখনই আমাদের ক্লাসটা সার্থক হয়, আমরা তখন আনন্দ পাই। সকাল 8:30 থেকে রাত 9টা পর্যন্ত আমরা একটানা পড়াই। তো সকাল 8:30 থেকে রাত 9টা পর্যন্ত এডমিশন সিজনে একটানা পড়ানোর শক্তিই হচ্ছে তোমাদের এই কমেন্টগুলো, তোমাদের ভালো লাগা, তোমাদের ভালোবাসা। লেখো হিয়ার দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে এর পরের নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব হবে। এর পরের নাউন বা প্রোনাউনটি যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, এর পরের নাউন বা প্রোনাউনটি প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। যেমন এক্সাম্পল আমরা চলো লেকচার শিট দিয়ে দেখি, তোমরা কি তুলেছো এটা? দ্রুত তোলো। যেমন আমরা লেকচার শিট দিয়ে একটা এক্সাম্পল দেখি, এখানে যেটা ছিল খেয়াল করো ডিয়ার্স, খেয়াল করো। দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে তাই না, এটাও শুরু হয়েছে দেয়ার দিয়ে। এখন কথা হলো বিভার্বের মধ্যে বিভার্ব 4টা, মনে রাখবা বিভার্ব হলো 8টি, এমিজার ওয়াজ ওয়ার বিবিন বিং। এখন কথা হলো ভাইয়া ওইটার মধ্যে কোনটা বসাবো, সিঙ্গুলারটা নাকি প্লুরালটা? চলো আমরা দেখি। এখন বলো এর পরের নাউন বা প্রোনাউন কোনটা? এ হাই স্কুল অথবা টু হাই স্কুলস, এটা হলো নাউন বা প্রোনাউন তাই না? তাহলে দেখো এ হাই স্কুল এটা সিঙ্গুলার, তার মানে এজন্য এর আগের ভার্বটা হবে সিঙ্গুলার, ইজ অথবা ওয়াজ। ইজ অথবা ওয়াজ হবে আনসার। ইট ওয়াজ আ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, দেয়ার ওয়াজ আ হাই স্কুল অথবা দেয়ার ইজ এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, তুমি যে টেন্সে নিতে চাও ইচ্ছা। আর দেখো টু হাই স্কুলস প্লুরাল, এজন্য ভার্বটা হবে প্লুরাল, আর অথবা ওয়ার। আর অথবা ওয়ার হচ্ছে আনসার, আর এখানে ইজ অথবা ওয়াজ হচ্ছে আনসার। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ডেফিনেটলি বলো। নেক্সট কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আমি তোমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই, যাতে তোমরা আমাকে যে কোনো কোশ্চেন করতে পারো। তোমরা যদি কোশ্চেন করার সুযোগ পাও আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং ফেসবুক আইডিটা দিয়ে দিচ্ছি। আমার ফেসবুক আইডি হলো MD, লেখো ZIAD, জিয়াদ। স্পেলিং ভুল করবে না, জিহাদ লিখবে না, তাইলে কিন্তু পাবে না। লেখো MAHMUD। হোয়াটসঅ্যাপ নাম্বার লেখো 01750611897। তোমরা এখানে হোয়াটসঅ্যাপে যে কোনো কোশ্চেন করতে পারো, আমি আমার ফ্রি টাইমে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিব যদি আমি ফ্রি থাকি। ওকে, এটা নিয়ে তোমরা কেউ মন খারাপ করবে না, আমি তোমাদেরকে বলেই দিয়েছি যে সকাল 8:30 থেকে রাত 9টা পর্যন্ত পড়াতে হয়। এরপর বাসায় যে তোমাদের রিপ্লাই দেওয়ার মতো সময় ওইভাবে থাকে না, তারপর তোমরা কোশ্চেন করবে।
ভাইয়া নিচে লেখেন, এই যে দেখো লিখে দিয়েছি। জি ভাইয়া বুঝতে পারছি, কোনো প্রবলেম নাই আপাতত। গুড। কর্নিয়া তোমাদেরকে অনেক ভালো সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ, তোমাদের সন্তুষ্ট থাকা উচিত। এবং তোমরা কম্পেয়ার করলে দেখবে কর্নিয়া তোমাদেরকে কত ভালো সার্ভিস দিচ্ছে এবং তোমাদের বুঝতে পারারই কথা সবগুলো। ওকে, ইনশাল্লাহ মাঝে মাঝে আমার সাথে হুটহাট তোমাদের দেখা হয়ে যাবে। তোমরা ভালো প্রিপারেশন নাও, ভালোভাবে পড়ো, তোমাদের সবার জন্য অনেক দোয়া রইল। আপাতত সময় নষ্ট না করে পড়াশোনা করো। এবং ইংলিশ কিন্তু এমন একটা সাবজেক্ট যেটা তোমাকে ক্যাম্পাসে ঢুকাতে পারে, আবার ক্যাম্পাস থেকে বের করে দিতে পারে। সো একটা সুন্দর ক্যাম্পাস পাওয়ার জন্য ভালোভাবে পড়ালেখা করো, তোমাদের জন্য অনেক দোয়া রইল। তোমরা আমার জন্য দোয়া করো যেন সুস্থ থাকি, তোমাদের ক্লাস নিতে পারি, পড়াতে পারি। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমি তোমাদের জন্য অপশন রেখে দিলাম, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে অথবা ফেসবুক, এবং সবাই আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকবে যাতে যে কোনো আপডেট পেয়ে যাও। ওকে।